স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে একদম কিডনি সমস্যার যে লাস্ট স্টেজ, তখন আপনারা চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন রোগীদেরকে যে হয় কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে অথবা ডায়ালাইসিস, সেই সম্পর্কে একটু জানতে চাই। আমরা সাধারণত ইজিএফআর যখন 10-এর নিচে নেমে আসে, অথবা আমরা যখন রোগী অনেক ধরনের সিমটম নিয়ে আসে, যেমন আমরা বলি পেশেন্টের অনেক বমি হচ্ছে বা পেশেন্ট একদমই খেতে পারছে না, প্রস্রাবের পরিমাণ মাত্রাতিরিক্তভাবে কমে গেছে, অথবা পেশেন্ট অনেক সময় দেখা যায় শ্বাসকষ্ট নিয়ে আসে আমাদের কাছে, মানে তার হার্ট ফেলিওর ডেভেলপ করে কিডনি থেকে, সেই সমস্ত ক্ষেত্রে রোগীকে ডায়ালাইসিস দিয়ে থাকি। হঠাৎ করে যদি কিডনিতে ডায়ালাইসিস দেওয়ার প্রয়োজন হয়, তখন আমরা জুগুলার ভেনাস ক্যাথেটার বা সাময়িকভাবে একটা সেন্ট্রাল ভেইন একটা ক্যাথেটার রিপ্লেস করে ডায়ালাইসিস দিই। আর দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য আমরা ফিস্টুলা তৈরি করে ফিস্টুলার পরে তারপরে সেই ফিস্টুলার মাধ্যমে সপ্তাহে 2 দিন বা 3 দিন 4 ঘন্টা করে আমরা হেমোডায়ালাইসিস দিয়ে থাকি। এটা ছাড়া আরেক ধরনের ডায়ালাইসিস আছে, সেটা হলো পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলি আমরা। সেই পেরিটোনিয়াল ডায়ালাইসিস হচ্ছে পেটের মধ্যে একটা ক্যাথেটার প্রতিস্থাপন করে স্যালাইনের মধ্যে সে একটা বিশেষ ধরনের একটা সিপিডি ফ্লুইড পাওয়া যায়, সেটা ক্যাথেটারের মধ্যে দিয়ে পেরিটোনিয়াল ক্যাভিটি পেটের মধ্যে যেটা থাকে সেখানে সেই ফ্লুইডটা হয়তো 8 ঘন্টা থাকে, 8 ঘন্টা থেকে কন্টিনিউয়াস ডায়ালাইসিস হতে থাকে, আবার 8 ঘন্টা পরে সেই ফ্লুইডটা বের করে আবার আরেকটা ব্যাগ ফ্লুইড দেওয়া হয়। এভাবে এটাকে বলে কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস। 24 ঘন্টায় 3 ব্যাগ যদি দিই আমরা, তাহলে পেশেন্টের 24 ঘন্টায় পেশেন্টের ডায়ালাইসিস চলতে থাকে। এবং এটার সুবিধা হচ্ছে, দেখেন আপনার মেশিনের কাছে যেতে হচ্ছে না, এবং পেশেন্টকে শরীর থেকে ব্লাড বের হওয়ার এই ধরনের পেশেন্টরা অনেক সময় ঝুঁকির মধ্যে থাকে, কার্ডিওভাস্কুলার বিভিন্ন কমপ্লিকেশন সেই ধরনের ঝুঁকির মধ্যে থাকে না। তবে সিপিডি নিতে হলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে হাইজিন, বা মনে করেন যেই পরিবেশে সে নিবে সেটার যেন ইনফেকশন না হয়, কারণ পেরিটোনাইটিস বলে একটা খুব ইনফেকশন হয়, সেটার কারণে সিপিডি বাধাগ্রস্ত হতে পারে। সেটার জন্য সিপিডির জন্য সেই ব্যবস্থাটা রোগীদেরকে ভালো মতো বলে দিতে হবে। তবে সিপিডি ফ্লুইড বাইরে থেকে এক্সপোর্ট করতে হয়, এবং মনে করেন আপনার এটা অতটা সহজলভ্য না, একটু দাম বেশি বিধায় রোগীরা কিছুটা অনাগ্রহী থাকে। আর যদি আমরা আমাদের মতো দেশে বিশেষ করে আমরা সবচেয়ে বেশি এনকারেজ করি সেটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন বা কিডনির প্রতিস্থাপন। এ ব্যাপারে স্পেসিফিক আইন আছে আমাদের পার্লামেন্টে পাশ করা, কারা কারা কিডনি ডোনেট করতে পারবে নিকট আত্মীয়দের মধ্যে। তখন আমাদের কাছে আসলে তখন আমরা তাকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে যদি ডোনারকে উপযুক্ত মনে করি, এবং তার সাথে বিভিন্ন ধরনের টিস্যু টাইপিং বিভিন্ন টেস্ট করে যদি আমরা দেখি যে তার পক্ষে কিডনির প্রতিস্থাপন সম্ভব, সব কিছু মিলে গেলে কিডনি প্রতিস্থাপন হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে সবচেয়ে উপযুক্ত চিকিৎসা দীর্ঘমেয়াদী কিডনি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে এনটিভির দর্শক এবং শ্রোতাদের অনেক ধন্যবাদ। কিডনি রোগীর ঠিক কি ধরনের খাবার খাওয়া উচিত এবং কোন ধরনের খাবার বর্জন করা উচিত। আসলে এমন অনেক রোগী আছেন যাদের কিনা সিকেডি আছে এবং এস ক্রিয়েটিনাইন অর্থাৎ সিরাম ক্রিয়েটিনাইনের লেভেলটা বেশি থাকে। তো সেক্ষেত্রে যদি কারোর ব্লাডে সিরাম ক্রিয়েটিনাইনের লেভেল বেশি থাকে, সেক্ষেত্রে তাকে বেশ কিছু খাবার আছে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, এবং এর পাশাপাশি একটা হেলদি ডায়েট চার্ট ফলো করতে হবে। প্রথমত ডাল এবং বিভিন্ন সবজি যেগুলোর মধ্যে বীজ আছে, শসা, টমেটো থেকে শুরু করে কলা, অনেক ধরনের খাবার আছে যেগুলো কিনা অ্যাভয়েড করতে হবে, এবং বাদাম একদমই খাওয়া যাবে না, এবং অতিরিক্ত অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খাওয়া যাবে না, এতে করে কিডনির উপর এফেক্ট করবে। এবং আরও বড় বিষয় হলো যে অনেকেই আছেন যে বুঝতে পারেন না যে এই সময় ঠিক কী ধরনের খাবার খাওয়া উচিত। আপনি নর্মালি অন্যান্য মানুষ যা খাচ্ছে, একজন সুস্থ মানুষ যা খায়, আপনিও সেই ধরনের খাবারই খেতে পারবেন। তবে অবশ্যই লাল আটার রুটি, লাল চালের ভাত এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে, এবং আপনি একটা হেলদি ডায়েট চার্ট মেনটেন করবেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রেগুলার হাঁটতে হবে, অর্থাৎ আপনি প্রতিদিন চেষ্টা করবেন প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটার, তাহলে আপনার কিডনি কিন্তু সুস্থ থাকবে। এর পাশাপাশি আপনি যে ধরনের খাবার খাবেন, সকালবেলা 2টো রুটি খেতে পারেন, এর সাথে আপনি সবজি খাবেন, এবং আপনি যখন ডিম সিদ্ধ খাবেন অবশ্যই কুসুমকে এড়িয়ে চলবেন, এবং কোনো প্রকারের কফি বা অতিরিক্ত মাত্রায় গ্রিন টি এই সময় পান করা যাবে না। ডেইরি প্রোডাক্টস জাতীয় কোনো খাবার আপনি খাবেন না। আপনি দুপুরবেলা নর্মালি ভাত এবং অন্যান্য সবজি খেতে পারবেন, তবে পেঁপে অ্যাভয়েড করাই অনেক ভালো, এবং সামুদ্রিক মাছ আপনি খেতে পারবেন না, তবে মাছ অথবা মুরগির মাংস আপনি এ সময় খেতে পারেন। এবং রাতের বেলা আপনি একটু লিমিটেড খাবার খাবেন, যেমন একটু ভাত রাখতে পারেন বা রুটি রাখতে পারেন, এর সাথে একটু সবজি খাবেন এবং মাছ খাবেন।